সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টক উইথ সিরাজ ইনসাইটের এই পর্বে। দর্শক, গতকাল 20শে জুলাই আমরা দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় বাণিজ্য সম্ভাবনা এবং বাংলাদেশের অবস্থান কোথায় এ নিয়ে বিস্তারিত কথা বলেছিলাম। আমরা গতকাল আসলে আলোচনার একটা পর্যায় পর্যন্ত পৌঁছেছি, সব শেষ করতে পারিনি। আজকে তার ধারাবাহিকতায় নতুন করে আলোচনা করতে চাই। আশা করি আজকের পর্বও আপনাদের খুব ভালো লাগবে এবং এই পর্ব থেকে আসলে ব্যবসা এবং এর দিক নির্দেশনা পাওয়া যাবে বলে আমি আশা করি। আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাবেন আপনারা। চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। আমরা গতকাল বিভিন্ন দেশে বাংলাদেশের কি বিজনেসের সুযোগ আছে সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলছিলাম। তার ধারাবাহিকতায় আজকে আমরা থাইল্যান্ড দিয়ে শুরু করতে পারি। থাইল্যান্ডকেও আমরা বা আমাদের অনেকেই ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী হিসেবে চিহ্নিত করে থাকেন। নিশ্চয়ই আমি বলি যে প্রত্যেকটা দেশে আমাদের প্রতিদ্বন্দ্বী, তবে সেই সমস্ত দেশে আমাদের কি ব্যবসার সুযোগ আছে সেটা বড় কথা। আমরা সেটা কতটুকু কাজে লাগাতে পারি বা কাজে লাগানোর জন্য প্রস্তুত কিনা বা আমরা প্রস্তুত হতে চাই কিনা, এই বিষয়গুলো খেয়াল করা দরকার। থাইল্যান্ডের পর্যটন শিল্প বিশাল। এই খাতে প্রচুর পরিমাণে হোটেল লাগে, রিসোর্ট লাগে, আর এই সব জায়গায় আতিথেয়তার জন্য অবশ্যই প্রয়োজন হয় প্রচুর পরিমাণে টেক্সটাইল, তোয়ালে, বেডশিট, বালিশের কাভার, তার মানে টেক্সটাইল খাতের যে ব্যাপারটা। এরপরে ইউনিফর্ম, রান্নাঘরের বিভিন্ন রকমের টেক্সটাইল সামগ্রী। আমাদের টেক্সটাইল যেহেতু উন্নত এবং আমাদের উৎপাদন প্রচুর, সেই কারণে আমরা এই খাতটাকে বিশেষভাবে নজর দিতে পারি এবং থাইল্যান্ডকে এই খাত থেকে টার্গেট করতে পারি। একেবারে নিঃসন্দেহে বাংলাদেশের হোম টেক্সটাইল এই খাতে অনেক বড় অংশীদার হতে পারে। আমরা যদি ফিলিপাইনের কথা বলি তাহলে আমরা দেখব এটি দ্রুত বর্ধনশীল একটা ভোক্তা বাজার। এখানে যে সমস্ত জিনিসের ব্যাপক চাহিদা আছে সেগুলো হচ্ছে তৈরি পোশাকের পাশাপাশি প্রক্রিয়াজাত খাদ্য, ওষুধ, নির্মাণ সামগ্রী, সিমেন্ট সংশ্লিষ্ট কিছু পণ্য এবং কৃষিভিত্তিক শিল্প পণ্যের সুযোগ বাড়ছে। অ্যাকচুয়ালি বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য ফিলিপাইনের এই বাজারটা এখনও আবিষ্কার করা যায়নি। এখানে বাংলাদেশের ব্যবসায়ীরা বিশেষভাবে নজর দিতে পারেন। এবার আমরা আসি সিঙ্গাপুরের দিকে। একটা ভুল ধারণা থাকতে পারে, অনেকেই শুধু সিঙ্গাপুরকে ব্যাংকিংয়ের জন্য বিখ্যাত মনে করেন, যে এখানে শুধু ব্যাংকিং হয়। ব্যাপারটা কিন্তু আসলে তা না। আসলে সিঙ্গাপুর হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যের দরজা। আপনি যদি সিঙ্গাপুরে কোনো একটা পণ্যের কোম্পানি প্রতিষ্ঠা করতে পারেন, কোনো একটা পণ্যকে প্রতিষ্ঠিত করে দিতে পারেন, তাহলে সেখান থেকেই আশপাশের বিভিন্ন দেশের বাজারে এই পণ্য সহজেই প্রবেশ করতে পারে এবং ভালো একটা অবস্থান তৈরি করবে। সিঙ্গাপুরের বাজারে বাংলাদেশের জন্য সবচেয়ে যেটা সম্ভাবনাময় খাত তা হচ্ছে উচ্চমানের ওষুধ, বিশেষায়িত খাদ্যপণ্য, আইটি সেবা, সফটওয়্যার এবং ডিজিটাল সলিউশন। এই জায়গায় আমি আবারও ভিয়েতনামের প্রসঙ্গে একটু ফিরে আসি। ভিয়েতনামকে আমরা প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরতে পারি পোশাক খাতে, কিন্তু তাদের যে ডেভেলপমেন্ট, তারা যে পরিমাণে বিনিয়োগ এনেছে এবং যে পরিমাণে উৎপাদন করছে, সেই জায়গা থেকে আমরা শিক্ষা নিতে পারি। কেন এবং কোন কোন খাতে শিক্ষা নেব? তারা বিক্রি করছে মোবাইল ফোন, ইলেকট্রনিক্স সামগ্রী, ফুটওয়্যার, চিপ অ্যাসেম্বলি, অটোমোবাইল যন্ত্রাংশ এবং উচ্চমূল্যের শিল্পপণ্য। আমরা আসলে এই সব খাতে এখনই ভিয়েতনামের সাথে প্রতিযোগিতায় যেতে পারবো না, কম্পিটিশনে যেতে পারবো না। আমাদের দরকার আগে শিক্ষা, বিশেষ করে তারা কিভাবে এই সমস্ত খাতে এত বিনিয়োগ টানতে পারলো, কিভাবে তারা দক্ষ কর্মী তৈরি করেছে, কিভাবে তারা একের পর এক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করেছে, কিভাবে তারা শুধু সস্তা শ্রম না, উৎপাদনের দেশ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করলো। এই বিষয়গুলো আসলে আমাদের জানা এবং বোঝা দরকার। যদি আমরা জানা এবং বোঝার দিকে এগিয়ে যেতে পারি, অর্থাৎ জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমাদের এই দেশ অবশ্যই একটা বড় সম্ভাবনাময় বাজার তৈরি করবে। আমরা বড় সম্ভাবনার জায়গা তৈরি করতে পারবো। কারণ সবচেয়ে বড় কথা, আমি বারবার গুরুত্ব দিচ্ছি, আমাদের জনশক্তি এটা বড় সম্পদ। ব্যবসার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাজার সমস্যা না, সমস্যা হচ্ছে বাজারের জন্য উপযুক্ত বা উপযোগী বা মানসম্পন্ন পণ্য তৈরি করা। আমরা সেই মান বজায় রাখতে পারছি কিনা,
আমরা সেই মানের পণ্য তৈরি করার ক্ষমতা অর্জন করেছি কিনা, বা আমরা সেই মানের পণ্য তৈরি করতে চাই কিনা, এই বিষয়গুলোর আগে সুরাহা করতে হবে। আমাদের গ্যাপ কোথায়, আমাদের সংকট কোথায় দেখতে হবে, বুঝতে হবে এবং সেইভাবে সমাধানের দিকে এগিয়ে যেতে হবে। এখন এত আলোচনা তো করছি, আমাদের দেখা দরকার যে আসলে আগামী 10 থেকে 20 বছর বিশ্বের বাজারে কি কি পণ্যের চাহিদা বাড়বে, কি কি পণ্যের চাহিদা তৈরি হচ্ছে এবং আমরা সেই খাতে কিভাবে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিতে পারি। এখানে আসলে আমাদের রূপান্তর দরকার। কখনো একটি দেশ একটি নির্দিষ্ট শিল্পের উপর ভর করে তার টোটাল ডেভেলপমেন্ট, অর্থনৈতিক সচ্ছলতা, অর্থনৈতিক উন্নয়ন বা অর্থনৈতিক উন্নতি এগুলো আনতে পারে না। এর জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধাপে, বিভিন্ন খাতে, বিভিন্ন সেকশনে নজর দিতে হয়। যেমন দক্ষিণ কোরিয়া একসময় শুধু শ্রম নির্ভর শিল্প দিয়ে শুরু করেছিল। চীন শুরু করেছিল সস্তা উৎপাদন করার কৌশল দিয়ে। ভিয়েতনাম শুরু করেছিল পোশাক ও কৃষি পণ্য দিয়ে। কিন্তু এই সমস্ত দেশ সময়ের সঙ্গে সঙ্গে, অর্থাৎ সময়ের পরিবর্তনে নিজেদেরকে বিভিন্ন শিল্প কাঠামোয় রূপান্তর করেছে, পরিবর্তন করে ফেলেছে। আমাদের সামনে বারবার বলছি, এই মুহূর্তে বড় প্রশ্ন, আমরা শুধুমাত্র পোশাক তৈরির এই শিল্পের উপর নির্ভর করব, নাকি আমরা আরও ডাইভার্সিফিকেশনে যাব, আমরা আরও নতুন নতুন খাতে নজর দেব। যদি আমরা এরকম নতুন নতুন খাতের দিকে নজর দিতে চাই তাহলে আমরা কি করতে পারি? একটা বিষয় দিয়েই শুরু করি, ইলেকট্রনিক্স এবং ইলেকট্রনিক্স কম্পোনেন্ট। বিশ্ব এখন প্রযুক্তি নির্ভর অর্থনীতির দিকে যাচ্ছে। আমরা সবাই জানি এই মুহূর্তে সারা বিশ্বে প্রযুক্তির জয় জয়কর, টেকনোলজি ছাড়া কোনো কিছু নেই। মোবাইল ফোন, কম্পিউটার, শিল্প যন্ত্রপাতি সব কিছুতে। কিন্তু বড় সুযোগ যেখানে রয়েছে সেগুলো হচ্ছে সার্কিট বোর্ড তৈরি, সেন্সর, ছোট কম্পোনেন্ট, পাওয়ার সাপ্লাই, কেবল ও কানেক্টর, ইলেকট্রনিক্স অ্যাসেম্বলি। এগুলো এমন শিল্প যেখানে প্রথমে বড় কোনো প্রযুক্তির প্রয়োজন হয় না, ধাপে ধাপে এগুলোকে এগিয়ে নিতে হয় এবং দক্ষতা অর্জনের পাশাপাশি বড় প্রযুক্তির দিকে যেতে হয়। আরেকটি আছে মেডিকেল ডিভাইস শিল্প। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত বড় সম্ভাবনাময় খাত। বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবার চাহিদা বাড়ছে, এটা ছিল, থাকবে। এই স্বাস্থ্যসেবা কখনোই শেষ হয়ে যাবে না, এর প্রয়োজনটা কখনোই শেষ হবে না। কিন্তু বাংলাদেশ এই মেডিকেল ডিভাইসের দিকে একেবারেই বলা যায় নজর দেয়নি। আমাদের অবস্থান খুবই দুর্বল। বরং আমরা মেডিকেল ডিভাইসের বেশিরভাগই আমরা বিদেশ থেকে আমদানি করি। আমরা যে সমস্ত পণ্য দিয়ে শুরু করতে পারি, এই মেডিকেলের ডিভাইসটা যেভাবে শুরু করতে পারি, সিরিঞ্জ, সার্জিক্যাল যন্ত্রপাতির কিছু অংশ, হাসপাতালে ব্যবহার করা হয় এইরকম কিছু সরঞ্জাম, ডায়াগনস্টিক কিটের কিছু উপাদান। সবচেয়ে বড় ভালো দিক বা আশার দিক হচ্ছে এই সমস্ত পণ্য তৈরি করলে শুধুমাত্র আমাদের নিজেদের বাজারে না, এইগুলো ইজিলি এশিয়া এবং আফ্রিকার বাজারে আমরা পুশ করতে পারি, আমরা বিক্রি করতে পারি। বৈদ্যুতিক যানবাহন এবং ব্যাটারি শিল্প আগামী দশকের বড় পরিবর্তনের যে জায়গাটি, সেটি হচ্ছে এই পরিবহন সেকশন। বিশ্ব ধীরে ধীরে বৈদ্যুতিক গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। এই জায়গায় বাংলাদেশের জন্য সুযোগ হতে পারে ইলেকট্রিক মোটরসাইকেল, ব্যাটারি অ্যাসেম্বলি। এই যে ইলেকট্রনিক মোটরসাইকেল তৈরি করা হবে তার জন্য চার্জিং সিস্টেম লাগবে, অর্থাৎ চার্জিং সরঞ্জাম এবং এই সমস্ত মোটরসাইকেলের স্পেয়ার। একটা কথা বলতে হয়, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে এই যে মোটরসাইকেল, এর কিন্তু চাহিদা দিন দিন এবং দ্রুত বাড়ছে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিক, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এখনও আমাদের প্রচুর পরিমাণে কৃষি পণ্য উৎপাদিত হয়। আমরা কৃষি পণ্যকে সরাসরি কাঁচামাল হিসেবে বিক্রি না করে আমরা যদি এর সাথে মূল্য সংযোজন করে দিয়ে তারপরে বিক্রির ব্যবস্থা করি তাহলে কেমন হয়? যেমন আমরা যদি ফলের জুস, মশলা, হিমায়িত মাছ, শুকনো খাদ্যপণ্য এগুলোর দিকে যদি নজর দিই, আমরা যদি এগুলো রপ্তানি করার চিন্তা করি, চেষ্টা করি, তাহলে কিন্তু বিরাট একটা বড় খাত আমাদের সামনে নতুন করে উন্মোচিত হতে পারে। এই বিষয়টা আমরা একেবারেই ভাবি না। শিল্প খাতের সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের জন্য সম্ভাবনার বিরাট দ্বার উন্মোচন করে দিতে পারে, বিরাট দরজা খুলে দিতে পারে, সেটি হচ্ছে জাহাজ নির্মাণ শিল্প। বাংলাদেশের বিরাট বিশাল এরিয়া জুড়ে উপকূল এবং আমাদের ছোটোখাটো জাহাজ তৈরির অলরেডি অভিজ্ঞতা তৈরি হয়েছে। আমরা কিছু কিছু জাহাজ বিদেশিদেরকে নির্মাণ করে দিয়েছি। অতএব এটা এই মুহূর্তে আমরা একেবারে প্রাথমিক পর্যায়ে বা অভিজ্ঞতা অর্জনের পর্যায়ে আছি তাও কিন্তু না। সেক্ষেট্রে এই দিকে আমরা নজর দিতেই পারি। ভবিষ্যতে দারুণ সুযোগ আসতে পারে ছোট ছোট কার্গো জাহাজ, মাছ ধরার নৌযান অর্থাৎ মাছ ধরার বোট, ট্রলার,
এরপরে সমুদ্র ভিত্তিক সরঞ্জাম, অর্থাৎ সমুদ্রে লাগে এইরকম নানা রকমের জিনিস প্রয়োজন হয়, সেগুলো বানানো। আর জাহাজ মেরামত শিল্প, শুধু জাহাজ বানানো না, মেরামত শিল্প, ডকইয়ার্ড, এগুলোও দরকার। বঙ্গোপসাগরকে কেন্দ্র করে যদি অর্থনৈতিক তৎপরতা, কর্মকাণ্ড এগুলো বাড়ে, তাহলে এই খাতের সম্ভাবনা অনেক বেড়ে যাবে, এটাও ঠিক। আমরা যত আলোচনা করেছি তার ভিতরে বারবার আইটি, আইসিটি, সফটওয়্যার, ডিজিটাল প্রযুক্তি ইত্যাদি ইত্যাদি বিষয় এসেছে বা আসবে। এই জায়গায়ও সবচেয়ে বড় সেকশন হচ্ছে আইটি এবং ডিজিটাল সেবা। এটি এমন একটা খাত, এর জন্য পণ্য রপ্তানির জন্য আপনার বন্দরের প্রয়োজন নেই, জাহাজ দরকার নেই, বিমান দরকার নেই, বিমানবন্দর দরকার নেই, অনেক কিছুর দরকার নেই। একজন তরুণ বা তরুণী বাংলাদেশের যে কোনো একটা ঘরে বসে সে অনেক কিছু করে ফেলতে পারে। আপনি ঢাকার যে কোনো একটা বাসায় বসে আমেরিকার ওয়াশিংটনের কোনো একটা সার্ভিস কিন্তু দিতে পারেন। অর্থাৎ আপনার এর জন্য ভিসার দরকার নেই, পাসপোর্টের দরকার নেই, সেই দেশে যাওয়ার দরকার নেই, অনেক কিছু দরকার, একদম সহজ। শুধুমাত্র এই খাতে আপনার দক্ষতা, যোগ্যতা অর্জন করার প্রশ্ন। এই খাতে সবচেয়ে বড় সম্ভাবনাময় ক্ষেত্র যেটা, সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, এরপরে সাইবার সিকিউরিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, যেটা তার একটা সেবা বিরাট সম্ভাবনাময় খাত। কিন্তু এখন এআই ছাড়া অনেক কিছু চলছেই না এবং ভবিষ্যতে আরও চলবে না। এরপরে ডিজিটাল মার্কেটিং, এ তো বিরাট ব্যাপার, আপনারা মনে হয় সবাই কম বেশি জানেন ডিজিটাল মার্কেটিং কি, বিশাল বিরাট ব্যাপার। এরপরে বিজনেস প্রসেস আউটসোর্সিং, ভারত এই খাতে বিশ্বের সবচেয়ে বড় অবস্থান তৈরি করেছে বলা যায়। আমাদের বাংলাদেশেও ছোট পরিসরে শুরু হয়েছে, কিন্তু এর অনেক বেশি ডেভেলপমেন্টের, বিস্তৃত করার সুযোগ আছে, সেদিকে আমাদের বিশেষভাবে সক্রিয় হওয়া দরকার। আমি অনেকগুলো খাতের কথা বললাম, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি এতগুলো খাত একসাথে নিয়ে চলতে পারবো বা শুরু করতে পারি? আমার মনে হয় যে ব্যাপারটা তা না। আমাদেরকে শুরু করতে হবে হয়তো কয়েকটা খাতে, তারপরে আস্তে আস্তে সেগুলো বিস্তৃত করতে হবে। এই জায়গায় আমরা আগামী 10 বছরে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে পারি, যেগুলো খুব বেশি সম্ভাবনাময় খাত, যেগুলোকে আমরা গুরুত্ব দিতে পারি, সেগুলো হচ্ছে উন্নত পোশাক ও টেক্সটাইল, ওষুধ, কৃষি প্রক্রিয়াজাত শিল্প, ইলেকট্রনিক্স কম্পোনেন্ট, আইটি সেবা, মেডিকেল ডিভাইস এবং বৈদ্যুতিক যানবাহন বা ইলেকট্রনিক কার, যেটা ইলেকট্রনিক কারের যে সমস্ত পার্টস লাগে, এই সমস্ত আমরা তৈরি করতে পারি। আমরা আসলে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্য এবং বাংলাদেশের সম্ভাবনা কি, আমরা কোথায় দাঁড়িয়ে আমরা কি করতে পারি, এই আলোচনা 1-2 পর্বে শেষ হবে না। আমি যা পরিস্থিতি দেখছি তাতে আরও অন্তত আজকের পর্ব বাদেও আরও অন্তত হয়তো 2টো পর্ব করা লাগতে পারে। সেক্ষেত্রে আজকের আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। সামনের যে আলোচনা হবে সেটা হচ্ছে বাংলাদেশের শিল্পায়নের সবচেয়ে বড় বাধা কোথায়, ভিয়েতনাম এগিয়ে যেতে পারলো, আমরা কেন পারলাম না বা আমরা কেন পারছি না। এই আলোচনা দিয়েই আগামী পর্ব শুরু করব। আশা করি তখন আপনাদেরকে সঙ্গে পাবো। আর আবারও বলে রাখি, আজকের আলোচনা শেষ করছি। যদি এই ভিডিও ভালো লাগে, এই আলোচনা ভালো লাগে, তাহলে আপনারা মতামত দেবেন, লাইক করবেন এবং ভিডিও শেয়ার করবেন। সবচেয়ে বড় যে কথা সেটা হচ্ছে এই চ্যানেলটি টক উইথ সিরাজ ইনসাইট সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং চ্যানেলটিকে এগিয়ে যাওয়ার জন্য আপনারা সবাই সহযোগিতা করুন। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।